This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. এক সময় যারা পশ্চিমবঙ্গের ধনীকে, যারা ধনী একদম আল্ট্রা লেভেলের ধনী যারা ছিলেন, তাদেরকে মধ্যবিত্ত বানিয়েছে এবং তারপরে যারা এসছে তারা পশ্চিমবঙ্গকে মধ্যবিত্ত থেকে গরিব বানিয়েছে এবং তারও পরে যারা এসছে তারা গরিবকে ভিখারি বানিয়েছে, মানে হাতে বাটি ধরিয়ে দিয়েছে। আর আজকে তারাই গরিবের পাশে দাঁড়ানোর কথা বলছে। এক সময় যারা হকারদের ঘর ভেঙেছে, 2024 সালের 25শে জুন রাজ্য জুড়ে হকার উচ্ছেদ অভিযান শুরু হয়। প্রায় 3 দিন ধরে বুলডোজার রাজ্য জুড়ে তাণ্ডব চালায়। আর ঠিক 3 দিন পরে একটা সময় আসে বা একটা মোড় আসে যখন নিউ মার্কেট, ধর্মতলার নিউ মার্কেটে হকারদের উচ্ছেদ করার আয়োজন ছিল, তোড়জোড় চলছিল। ওই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী, বাংলার একচ্ছত্র অধিপতি, বাংলার স্বঘোষিত রাষ্ট্রপতি, তিনি এই অভিযানকে বন্ধ করিয়ে দেন। কারণ ওই এলাকাটা নিউ মার্কেট, আর নিউ মার্কেট ভেঙে দিলে ওনার সিংহাসন সরে যাবে। সিংহাসন হারানোর ভয়ে এই হকার উচ্ছেদ অভিযানকে উনি বন্ধ করান। আজকে তার দলের বিধায়করা নাটক করে রাস্তায় নেমে ধর্ণা দিতে বসেছে, কারণ হকারদের ঘর ভাঙা হচ্ছে। পশ্চিমবঙ্গের নতুন সরকার এসে হকারদের উচ্ছেদ করছে, তাদের ঘর ভেঙে দিচ্ছে। তার প্রতিবাদে তৃণমূলের বিধায়ক শিয়ালদা স্টেশনের চত্বরে ধর্নায় বসেছে নাটক করার জন্য, এবং সেই নাটক দেখার জন্য গুটি কয়েক লোক উপস্থিত ছিল মাত্র। এবার বলি সিপিএমের কথা, যারা এই নাটকের জন্ম দিয়েছে, ধর্নায় বসা, ধর্মঘট করা, গরিবদের জন্য আন্দোলন করা, গরিবদের জন্য ইউনিয়ন বানানো, জন্মদাতা সিপিআইএম। এই সিপিআইএম বর্তমান সরকারকে ফেলার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপট দেখি, সেখানে দেখব 1947 সালে 1962 সাল অবধি ভারতীয় জাতীয় কংগ্রেস ক্ষমতায় ছিল। তারপর 1967 থেকে 1969 অবধি ইউনাইটেড ফ্রন্ট, এর মধ্যে সিপিএম, কংগ্রেস সব একসঙ্গে সরকার গঠন করেছিল। কিন্তু মাঝখানে 5টি বছর পশ্চিমবঙ্গের মধ্যে অরাজকতা চলছিল। অরাজকতা এক কথায়, কোনো নির্বাচন করা সম্ভব হয়নি, রাষ্ট্রপতি শাসন ছিল। তারপর 1972 সালে আবার নির্বাচন হয়। মাঝখানে 2-3 বছর আবার ডামাডোলের মধ্যে কেটে গেছে। ওর মধ্যে এমার্জেন্সি হয়েছিল, অনেক কিছু ঘটনা ঘটেছিল। 72 থেকে 77 অবধি আবার জাতীয় কংগ্রেস ক্ষমতায় আসে। তারপর 1977 সালে আসে বাংলার ওপর অভিশপ্ত একটা সরকার, যার নাম ছিল বামপন্থী। এই অভিশপ্ত সরকার এসে পশ্চিমবঙ্গটাকে একবারে শেষ করে দিয়ে গেছে। 1977 সাল থেকে 2011, 34টা বছর পশ্চিমবঙ্গকে ধীরে 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 টুকরো করেছে, ভেঙেছে, পশ্চিমবঙ্গে খোকলা করেছে। তারপর 2011 থেকে 2026, এই 15 বছর পশ্চিমবঙ্গের এই ভেঙে পড়া অর্থনীতিতে আগুন ধরিয়ে দিয়েছিল। যারা আজকে রাস্তায় নেমে নাটক করছে, যারা আজকে গরিবদের পাশে দাঁড়ানোর কথা বলছে, এরাই পশ্চিমবঙ্গের মানুষকে গরিব বানিয়েছে। এরাই পশ্চিমবঙ্গের মানুষের হাত থেকে সোনা কেড়ে নিয়ে ভিক্ষার বাটি ধরিয়ে দিয়েছে। 1951 সাল স্বাধীন হওয়ার কয়েক বছর পর 1951 সালে পশ্চিমবঙ্গের বুকে 1493টা কলকারখানা ছিল,
যা তখনকার সময়ে বর্তমানে গুজরাট এবং মহারাষ্ট্রের থেকেও বেশি। কারণ মহারাষ্ট্র এবং গুজরাট একসঙ্গে ছিল, কম্বাইন্ড ছিল। ওটা পরে ভেঙে ফেলা হয়, গুজরাট এবং মহারাষ্ট্র বানানো হয়, কিন্তু এটা একসঙ্গে ছিল। এই এত বড় একটি জায়গাতে যতগুলি কারখানা ছিল তার থেকেও বেশি কারখানা একা পশ্চিমবঙ্গে ছিল। কেন গুজরাট এবং মহারাষ্ট্রের তুলনা করা হলো? গুজরাট এবং মহারাষ্ট্র কোস্ট লাইনে এবং এই বোম্বাইতে, বর্তমানে যেটা মুম্বাই, এই বোম্বাইতে ভারতের একটি অন্যতম বন্দর ছিল। কিন্তু শুনলে অবাক হবেন, ওই 1951 সালে এশিয়া মহাদেশের সবচেয়ে ব্যস্ততম বন্দর ছিল কলকাতা বন্দর। বর্তমানে কেউ নামই জানে না কতটুকু ব্যবসা হয় ওখান থেকে। ওই 1951 সালে ভারতবর্ষে যত ইন্ডাস্ট্রি ছিল তার প্রায় 27% আউটপুট আসতো এই পশ্চিমবঙ্গ থেকে। 27%, বর্তমানে যেটা নেমে গেছে 3 to 3.5%, মানে 3.5% আটকে গেছি আমরা। ছিলাম 27%, হতে পারতাম 50%, কিন্তু হয়ে গেছি আমরা অনলি 3%। আর এই এতগুলো বছর পশ্চিমবঙ্গে কার আয়ত্ত করে গেছে? যারা আজকে বড় বড় কথা বলছে, যারা আজকে বর্তমান সরকার দিকে আঙুল তুলছে, যারা গরিবদের পাশে থাকার কথা বলছে। 1951 সালে জিডিপি পার ক্যাপিটাতে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের যে এভারেজ জিডিপি পার ক্যাপিটা ছিল তার থেকেও 127% বেশি ছিল। ভারতবর্ষের সবচেয়ে ধনী মানুষ পশ্চিমবঙ্গে বাস করত। বর্তমানে যেটা 83%। এভারেজ যা জিডিপি পার ক্যাপিটা তার থেকেও নিচে আমরা। উড়িষ্যা, ঝাড়খণ্ডের থেকেও নিচে নেমে গেছি। তেলেঙ্গানা, যে রাজ্য কিছুই না আগে তৈরি হয়েছে, তার থেকেও আমরা নিচে নেমে গেছি জিডিপি পার ক্যাপিটাতে। যারা আজকে গরিবের কথা বলছে, যারা আজকে নতুন সরকারের দিকে আঙুল তুলছে, তারা পশ্চিমবঙ্গটাকে কি করেছে? তারা পশ্চিমবঙ্গে কি দিয়েছে? তারা পশ্চিমবঙ্গের জন্য কতটা ভেবেছে? আজকে যারা রাস্তায় নেমে আন্দোলন করছে, নিজেদের রাজনৈতিক কেরিয়ারটাকে কি করে সচল রাখা যায়, কী করে মজবুত করা যায়, সেই জন্য পশ্চিমবঙ্গবাসীর জন্য কি কখনো এটা ভেবেছে? আজ যারা রাস্তায় নেমে ধর্নায় বসছে, বলছে গরিব বাঁচাও, তারা কি গরিবদের জন্য কখনো ভেবেছে? বেকারদের কথা যারা বলে, তারা কি বেকারদের কথা কখনো ভাবে? যেখানে পশ্চিমবঙ্গ ভারতবর্ষ সবচেয়ে ধনী রাজ্য হতে পারত, আজকে সে 24তম স্থানে কেন পৌঁছে গেছে? এই উত্তর কি এই রাজনৈতিক দলগুলির কাছে আছে? যারা আজকে এত বড় বড় কথা বলছে, তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, নিজেদের পরিবারকে সুরক্ষিত করার জন্য অপরকে কষ্ট দিলে নিজেদের পরিবার কখনো সুরক্ষিত থাকে না। নিজের সুখের জন্য লোককে কষ্ট দিলে, অপরকে কষ্ট দিলে সুখে কখনো থাকা যায় না। যারা পশ্চিমবঙ্গে এতগুলো দিন রাজত্ব করলো, তারা আজ নবনির্বাচিত সরকারের এগেনস্টে রাস্তায় নেমেছে। ছোটোবেলায় দেখতাম আমাদের গ্রামে এবং আশেপাশের গ্রামে বাইরে থেকে অনেক বিহারি, অনেক ঝাড়খণ্ডী, বহু মানুষ এসে ব্যবসা করতো, ঘুরে ঘুরে ফেরি করতো। কেন করতো জানেন? আমাদের এই অঞ্চলগুলো কৃষিপ্রধান দেশ হলেও এখানকার মাটি উর্বর এবং এখানকার মানুষের জীবনযাপন সচ্ছল। গরিব আছে, অবশ্যই আছে, গরিব আছে, তার কারণ এদেরকে গরিব করে রাখা হয়েছে। কারণ গরিব না থাকলে এই ধনী ব্যক্তিদের চাটুকারিতা করবে কে? ধনী ব্যক্তিদের সেবা করবে কে? তাই গরিব আছে। কিন্তু বর্তমানে আমরা কি দেখি? এই ফেরিওয়ালাগুলো রিপ্লেস হয়ে গেছে বাংলাদেশিদের দ্বারা। যারা আজকে এসআইআর নামে আন্দোলন করতে নেমেছে, ভোটাধিকার বাঁচাও নামে আন্দোলন করতে নেমেছে, তারাই একসময় সংসদে দাঁড়িয়ে স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিল। ইল্লিগাল বাংলাদেশি ঢুকে যাচ্ছে পশ্চিমবঙ্গে, আমরা ভোট দিতে পারছি না, ইল্লিগালি লোক এসে ভোট দিয়ে যাচ্ছে, কেন্দ্র সরকার কোনো স্টেপ নিচ্ছে না। কাঁদতে কাঁদতে, চোখ মুছতে মুছতে স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিল। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আছে, দেখে নিন। আমি ভিডিও দেবো না, দেখাবো না, আবার ওপর আবার স্ট্রাইক ফাইক পড়ে যাবে। আজকে তারা এদেরকে বাঁচানোর জন্য রাস্তায় নেমেছে। তারা আজকে ভোটাধিকার বাঁচানোর জন্য রাস্তায় নেমে গেছে।
কারণ এদের ভোটেই এই সরকারগুলো টিকে ছিল। ভোট চুরি না করলে কোনো সরকারের পক্ষে এতদিন রাজত্ব করা সম্ভব নয়। যদি ফেয়ার ইলেকশন হয় কোনো দিনই কোনো সরকার 10 বছরের বেশি টিকতে পারে না। মানুষ একবার জায়গায় দুবার সুযোগ দিতে পারে, ওর বেশি সুযোগ মানুষ দেয় না। যদি না সে সরকার খুব ভালো পারফরমেন্স করে, যেখানে রাজনৈতিক দলগুলো মানুষকে নিয়ে ছেলে খেলা করছে, মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করছে, উন্নয়নের নামে শুধু ধাপ্পা পাই দিয়ে যাচ্ছে, শুধু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, কাজে বেলায় ডুডু, তাদেরকে মানুষ বছরের পর বছর কেন বসিয়ে রাখবে? তারা যদি কোনো চিটিংবাজি চুরি না করে ভোটের সময়, তাহলে তারা কিভাবে জিতবে? যখন দেখলো ফেয়ার ইলেকশন হলো, তারা হেরে গেল, তখন তারা কান্নাকাটি শুরু করে দিল। আর এবারে যে ইলেকশন হয়েছে পশ্চিমবঙ্গে, প্রতি বছর এইরকম ইলেকশনই হওয়া প্রয়োজন আছে। তো যাই হোক, এই সকল রাজনৈতিক দল এরা এদের কর্মকাণ্ড করতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষ এদের সামনে আয়নাটা ধরবে। এরা ততক্ষণ ভাষণ দেবে যতক্ষণ না পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষ নিজেদের কানে তুলো গুজে ওখানে চলে যাবে। এরা ততক্ষণই মানুষের মানুষে ভোট চাইবে যতক্ষণ না পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষ এদের মুখের ওপর জুতো দিয়ে মারবে। যদি মানুষ এগুলো করে, এরা বলবে ভাই ভালো করে কাজ করতে হবে, নইলে আমাদেরকে কেউ সহ্য করবে না, টলারেট করবে না, আমাদেরকে ভালো করে কাজ করতে হবে। তখনই এরা ভালো কাজ করবে। কারণ যাকেই মাথায় বসাবেন সেই আপনার ঘাড়ে চেপে বসবে। ভিডিওটি ভালো লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।